Hello everyone, welcome to the first video of our JavaScript series. তো এই যে সিরিজটা এটাতে আমরা কি শিখব? How to use JavaScript for front end of web development. Okay, so JavaScript এর হিস্ট্রি আমি বলেছিলাম, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে বলেছিলাম। তো সেটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করব না, যেহেতু সেটা আমি অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি ক্লাস বলে দিয়েছি। যারা বাইরের ভিউয়ার দেখছো তারা অবভিয়াসলি আমি ট্রাই করব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার, যদি তোমরা চাও। ঠিক আছে, তো তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে যাতে করে আমি বুঝতে পারি যে কারোর প্রয়োজন। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা আজকে কিছু ছোট ছোট জিনিস নিয়ে কথা বলবো আর ট্রাই করবো একটা ছোট একটা ছোট কিছু প্রজেক্ট তো বলতে পারি না, বাট ইট ইজ অ্যাকচুয়ালি প্রজেক্ট বেসড লার্নিং। ঠিক আছে, আমাদের যে হোল সিরিজটা হবে জাভাস্ক্রিপ্টের ইন বেঙ্গলি, আমরা এটাকে ট্রাই করব যত অ্যাভেলেবেল জাভাস্ক্রিপ্ট সিরিজ আছে বেঙ্গলিতে তার তুলনায় কিছু এক্সট্রা জিনিস দেওয়া এবং কিছু ইউনিক টেকনিক ইউজ করে জিনিসগুলোকে সহজভাবে তোমাদের সামনে প্রস্তুত করা। ঠিক আছে, তো চলো উইথ কনফিডেন্স আমরা শুরু করি আজকের আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। তো জাভাস্ক্রিপ্টের কথা যদি বলি, লেট মি ওপেন দ্য পিপিটি, তাহলে আমাদের ফিল্ডটা আসবে যে জাভাস্ক্রিপ্ট আমরা করছি। ওকে, সো চলে আসো। তো আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো জিনিসই করব। ঠিক আছে, not only JavaScript for front end but also for back end, and as well as JavaScript এর মধ্যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ইউজ করে বা বিভিন্ন লাইব্রেরিজ ইউজ করে আমরা আরো বিভিন্ন টাইপের জিনিসপত্র করতে পারি। ঠিক আছে, লাইক অ্যানিমেশনস অ্যান্ড অলসো এআই এর কিছু জিনিস যেগুলো ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, সেই জিনিসগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা যদি আমরা শিখে নিই তাহলে আমরা নট অনলি ফ্রন্ট এন্ড পার্ট বাট অলসো আমরা ব্যাক এন্ড পার্টও করতে পারবো। ঠিক আছে, কারণ এই যে এবার আমি ওটা পরে পরে আসছি ওই ব্যাপারটায়, বাট যদি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলি, পাইথনের ক্ষেত্রেও কিন্তু আছে। যেমন ওটার যদি ডিজ্যাঙ্গো প্লাস এই ফ্রেমওয়ার্কগুলো ধরি, সেগুলো দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো হয়। বাট জাভাস্ক্রিপ্টটা কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেমন এখন তো আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, আর আশা করি তোমরা এইচটিএমএল সিএসএস আগে শিখে এসেছো, তার জন্যই এখন জাভাস্ক্রিপ্টটা আর কি দেখছো। তো এটার পরে একটা জিনিস হয় রিয়াক্ট বলে। ঠিক আছে, রিয়াক্টে কি হয়, এই জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এইচটিএমএল এর মিশ্রণ। ঠিক আছে, যেটাকে বলা হয় জেএসএক্স। এবার রিয়াক্টের তো ওয়েব ভার্সন, ওয়েব অ্যাপ আমরা বানাতে পারি, যেটা হচ্ছে আমরা আজকের ভিডিওটা আমরা জাস্ট ছোট ছোট জিনিস ইনফরমেশন দেবো যাতে করে তোমাদের পরবর্তীকালে বুঝতে অসুবিধা না হয়। তো জেএসএক্স ব্যাপারটা কি, যখন আমরা রিয়াক্টও করবো আমরা পরে, আগে আগে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে তার জন্য। ঠিক আছে, তো যেটা বলছিলাম জেএসএক্স ব্যাপারটা কি, যে এইচটিএমএল এর যে সিনট্যাক্সটা আর জাভাস্ক্রিপ্ট যেটা আমরা শিখবো, তো জাভাস্ক্রিপ্টে একটা জিনিস হয় ডম ম্যানিপুলেশন। ঠিক আছে, তো ডম ম্যানিপুলেশনে কি হয়, লেটস সে আমরা অনেক সময় দেখি ওয়েবসাইটের মধ্যে কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো একটা জিনিস চেঞ্জ হয়ে যায় ওয়েবসাইট। ঠিক আছে, নট আমি এই কেসটা বলছি যে কোনো একটা বাটনে ক্লিক করলে সেটা অন্য কোনো লিঙ্কে নিয়ে চলে যায়, এটাকে আমি বলছি না। আমি বলতে চাইছি যে লেটস সে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি দিই, একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে বা সিঙ্গেল ওয়েব পেজের মধ্যে আমরা আছি, আমরা একটা বাটনের মধ্যে ক্লিক করলাম, এবার অনেক সময় আমরা অ্যানিমেশন কিছু দেখতে পাই
যেমন কোন একটা হ্যামবার্গার মেনু মানে আমি কোনটাকে বলছি, অনেক সময় ফোনের ওপরে যে মেনু বার যেটাকে আমরা নামে পরিচিত, যেটা আমরা চিনি, সেখানে ক্লিক করলে তোমরা দেখবে যে ওটা একটু ঘুরে ক্রস চিহ্ন হয়ে গেল, আবার ওটা ঘুরে ট্রিপল ইকুয়ালস টু এরকম চিহ্ন হয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো কি ডম ম্যানিপুলেশন, ঠিক আছে। মানে ডম মানে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে। ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা সম্বন্ধে আমরা পরে পড়বো। ওকে, আমি এই ছোট ছোট জিনিসগুলো আগে থেকে বলে রাখছি, এটা কঠিন কিছু ব্যাপার নয়, মানে এখনই যে ডমের মধ্যে আমরা চলে যাচ্ছি এরকম কিছু না, বাট মানে শেখার আগে একটা ইন্ট্রোডাকশন নিয়ে নেওয়া ভালো, তার জন্যই। তো ডমের ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম যে ডম ম্যানিপুলেশন, ডম হচ্ছে গোটা যে ওয়েব পেজটা আমরা আমাদের সামনে একটা ওয়েবসাইট খুললে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডম, ঠিক আছে। ম্যানিপুলেশন মানে কি, ডমের ভেতরে কোনো একটা বাটনকে ক্লিক করলে বা কোনো একটা কিছু করলে, ঠিক আছে, বা এর মধ্যে বিভিন্ন টাইপের ইভেন্টস হয়, ঠিক আছে। লাইক অনেক সময় তোমরা দেখো না, ওয়েবসাইটে গিয়ে মাউসটাকে ওপরে নিয়ে গেলাম, আহ, সেটা ওপেন হয়ে গেল বা কিছু হলো, ঠিক আছে। এরকম ঘটনাগুলো বা অ্যানিমেশনগুলো করার জন্য আমরা ডম ম্যানিপুলেশন ইউজ করি। এটা তো হলো ফ্রন্ট এন্ড পার্টের জন্য, মানে ফ্রন্ট এন্ড পার্টের জন্য ডম ম্যানিপুলেশনটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারলাম ডম ম্যানিপুলেশন। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টে আর কি কি আছে। জাভাস্ক্রিপ্টে নর্মাল ডম ম্যানিপুলেশন তো বলা হলো, এবার হচ্ছে এপিআই কলস। তো এপিআই কলস মানে কি, এই বিভিন্ন টাইপের ওয়েদার আমরা গুগলে সার্চ করলে দেখতে পাই যে লেটস সে সেন্টিমিটার থেকে আমরা কিলোমিটার কনভার্ট করব। তো আমি যদি তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড, ইন্টারনেটটা কানেক্ট করে নিই, তাহলে তোমাদেরকে গুগলে গিয়ে দেখাতে পারবো যে কোন ব্যাপারটা আমি বোঝাতে চাইছি। হুম, লেটস গো টু ক্রোম। কারেন্সি কনভার্টার হিসেবে আমরা দেখেছি তো একটা জিনিস, কারেন্সি কনভার্টার। ওকে, সো কারেন্সি কনভার্টার, ওকে, কারেন্সি কনভার্টার। এই যে গুগলের মধ্যে এই যে জিনিসটা আমরা দেখছি যে এত ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, মানে এটা ডলারে বলছে, এত ডলার ইকুয়াল টু কত ইন্ডিয়ান রুপিস। আমরা যেহেতু ইন্ডিয়া থেকে ব্রাউজারটা চালাচ্ছি, অটোমেটিক এখান থেকে কি হয়েছে, আমাদেরকে কত ইন্ডিয়ান রুপিস ইকুয়াল টু কত ডলার এটা কনভার্ট করে। যদি এখানে আমরা লেটসে ইন্ডিয়া লেটসে ঠিক আছে ইন্ডিয়ান রুপিসে লেটসে 10 টাকা দিলাম, সেটা ইউনাইটেড স্টেট ডলার, সেটা কততে কনভার্ট হবে, $0.12, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। এবার আমরা যখনই এখানে কোনো ভ্যালু দিচ্ছি, লেটস এখানে 78 দিলাম, এখানে কি হচ্ছে, অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রসেসটা কি করে হচ্ছে, এই প্রসেসটা আমরা তো এপিআই এর কথা বলছিলাম, তাই তো। এপিআই এর ব্যাপারটা আমি একটু সাইডে রাখছি, সাইডে রেখে আমি বলছি এই প্রসেসটা কি করে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট কি করে ইউজ হচ্ছে ফ্রন্ট এন্ডে, এইভাবে ইউজ হচ্ছে। লেটস সে আমরা যদি এরকম দিয়ে দিই, ঠিক আছে, ফার্স্টে কি ছিল, 1 ইন্ডিয়ান রুপিস ইকুয়াল টু 0.12 ইউনাইটেড স্টেট ডলার, ঠিক আছে, ইউনাইটেড স্টেট ডলার। তাহলে ব্যাকএন্ড, ব্যাকএন্ড তো না, মানে আমাদের ফ্রন্ট এন্ডেরই উল্টো দিকে যে একটা জাভাস্ক্রিপ্ট বলে পেছনে একটা মেশিন থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডটা তো সামনের পার্টটা, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর ব্যাকে যখন আমরা কোনো কিছু অপারেশন করছি, ক্লিক করছি, ব্যাকে যে অপারেশন হচ্ছে, কাউকে ডাকছে, ঠিক আছে, মানে কল করছে কোনো ওয়েব পেজকে, সেইগুলো কার দ্বারা হয়, সেগুলো হয় জাভাস্ক্রিপ্টের দ্বারা। জাভাস্ক্রিপ্টকে আমরা দেখতে পাবো না, কিন্তু জাভাস্ক্রিপ্টটা ব্যাক এন্ডে কাজ করছে, ঠিক আছে। লাইক আমি যদি এজ অ্যান এক্সাম্পল দিই, একটা যদি আমরা গাড়ি নিয়ে নিই, ঠিক আছে, গাড়ির ধাঁচাটা তো আছে, ঠিক আছে, বাইরে আমরা ধাঁচাটা দেখতে পাই, কিন্তু ইঞ্জিন বলে একটা জিনিস হয় গাড়ি। তো ইঞ্জিনটা হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ইজ অ্যাকচুয়ালি ইঞ্জিন। এটা সব থেকে বেস্ট কম্পারিজন হবে ওই ধাঁচাটাকে চালানোর জন্য। ওটা নর্মাল রেখে দিলে কিন্তু সবাই ভাববে গাড়ি, হ্যাঁ গাড়ি আছে, কিন্তু ওখান থেকে ইঞ্জিনটা আমি ভেতর থেকে বার করে নিলাম, তবু বুঝতে পারবে না। কিন্তু ইঞ্জিনটা যখনই দেবো তখন গাড়িটা কিন্তু ফুললি ফাংশনাল হবে। তো এখানে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ওই গাড়ির যে ইঞ্জিন সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা নর্মালি এইচটিএমএল ফর্ম দিয়ে বা ইনপুট ট্যাগ দিয়ে যদি এই ওয়েব পেজটাকে আমরা বানিয়েও নিলাম, কিন্তু আমরা এটা ফাংশনাল করতে পারবো না। আমরা এখানে ইনপুট দিতে পারবো, ঠিক আছে, নর্মাল যদি আমরা একটা ওয়েব পেজ বানাই,
বাট সেটা কিন্তু কনভার্ট হয়ে এখানে দেখাবে না, সেটার জন্য আমাদেরকে ব্যাকএন্ডে একটা, ব্যাকএন্ড তো না, ব্যাকএন্ড আলাদা ব্যাপার, বাট ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট রান করতে হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট রান করলে সেটা অপারেশনটা করবে, অপারেশনটা করে তখন তোমাকে অটোমেটিক এখানে রেজাল্টটা দিয়ে দিবে। ইন্ডিয়ান রুপিস যেমন 1 আমি লিখলাম, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অপারেশনটা হয়ে এখানে চলে এলো কত, ফর্মুলা সেট করা আছে। ফর্মুলাটা কি, এখানে যদি অ্যাজ অ্যান এক্সাম্পল ধরি 1 ইন্ডিয়ান রুপিস ইকুয়াল টু $0.012, ঠিক আছে। তো ওখানে ইনপুট নিয়ে নেওয়া হয়েছে, যে ইনপুটে যত ডলার আসবে সেটাকে তুমি তাহলে 0.012 দিয়ে মাল্টিপ্লাই করো, তাই তো। এখানে যদি $3 দিই, 3 কে 0.012 দিয়ে মাল্টিপ্লাই করে রেজাল্টটা এখানে আসছে, তাই তো। এখানে যদি 1 দিই তাহলে 1 কে 0.012 দিয়ে মাল্টিপ্লাই করে আসছে। এরকম প্রচুর ডেটা সেট থাকে, ঠিক আছে। এটা আমরা বুঝতে পারলাম ব্যাকএন্ডে কিভাবে, সরি ব্যাকগ্রাউন্ডে কিভাবে, ব্যাকএন্ড ব্যাপারটা কিন্তু আলাদা, ঠিক আছে, ওটা ভুল ভুল হয়ে যাবে বলাটা। তো এরকম কারেন্সি কনভার্টার আমরা পরে বানাবো নিজের ওয়েব অ্যাপ, ঠিক আছে, গুগলে আছে যদিও, বাট তবু আমরা প্র্যাকটিস করার জন্য। এবার এখানে যেটা বলছিলাম আমি, যে এই যে কনভার্টটা হলো, তাই তো, ইউনাইটেড স্টেট অফ ডলারে, এখানে দেখো এবার এটাকে যদি আমি খুলি কত আছে, তাই না, কত আছে, কত রুপিস, মানে রুপিস তো ইন্ডিয়ান, বাট কত কারেন্সি আছে, কত ধরনের কারেন্সি, আর সেটা থেকে কত ধরনের কারেন্সিতে কনভার্ট হতে পারে। তো আমরা কি করি, আমরা যদি এটাকে যদি বানাতে যাই, এখন আমাদেরকে প্রচুর ফর্মুলা লিখতে হবে, যে এত মানে লেটসে রুপিস থেকে আমরা ডলারে কনভার্ট করব, সেটার জন্য একটা ফর্মুলা, ডলার থেকে রুপিসে কনভার্ট করব, সেটার জন্য একটা ফর্মুলা, দিনার থেকে লেটসে আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করব, সেটার জন্য একটা ফর্মুলা, ইন্ডিয়ান রুপিস থেকে আমরা দিনারে কনভার্ট করব, বা দিনার থেকে লেটসে আমরা ইউনাইটেড স্টেটস ডলারে কনভার্ট করব, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের এরকম পারমুটেশনস এন্ড কম্বিনেশনস হতে পারে। তো এত কিছু তো আমাদের প্র্যাকটিস করার সময় করা সম্ভব না, বা দেখা গেলো একটা বড় সড়ো আমরা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সেখানে আমাদের প্রয়োজন এটা, ঠিক আছে। তো কি হয়েছে, এমন এমন কিছু কিছু জিনিস হয় যেগুলোকে অলরেডি বানিয়ে রাখা আছে, এবং সেখানে এপিআই, এপিআই বলে একটা টার্ম হয় যেটাকে বলছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে, এখানে এপিআই এর এটাই দিয়েছে ফুল ফর্ম, যাই হোক। তো এপিআই কি করে, সেই ডেটাগুলো সমেত যত ফর্মুলা হেনা তেনা মানে যা কিছু আছে ওর নিজের মধ্যে স্টোর করে, নিজের একটা ব্যাকএন্ড আছে, ঠিক আছে, সেখানে স্টোর করে। এপিআই কি করে আমাদেরকে হেল্প করে, যে সেই ব্যাকএন্ডে যে ডেটা, বা সেই যে ডেটাটা স্টোর আছে, বা যাই হোক অপারেশন ফর্মুলা টর্মুলা মানে যা স্টোর আছে, বা যা কিছু ওদের অপারেশন অলরেডি করা আছে, জাভাস্ক্রিপ্ট লেখা আছে, সেই জাভাস্ক্রিপ্টটাকে আমরা আমাদের নিজের ডমে, ডম বলতে কোনটা আমি এখনই বোঝালাম, আমরা যে ওয়েব পেজটা যে খুলছি, ঠিক আছে, আমরা এখান থেকে, সরি এক সেকেন্ড, মানে যেটা বলছিলাম আর কি, আমরা যে ওয়েব পেজটা আমরা বানাবো, ঠিক আছে, সেটা যখন খুলবো তখন আমাদের একটা গোটা এই ইন্টারফেস আসবে, সেটাই হচ্ছে ডম, ঠিক আছে। তো ডমের মধ্যে ওইখান থেকে ডেটাটাকে নিয়ে এসে অপারেশন করার পারমিশন দেয় এপিআই, ঠিক আছে। এপিআই এর মধ্যে এপিআই কি থাকে হ্যানা ত্যানা। তো আমরা ভাবি এপিআই কেন বলছে এখন, এগুলো আগে থেকে জেনে রাখা ভালো। কেন জেনে রাখছি আমরা, অবভিয়াসলি অল্প অল্প কিছু জিনিস জেনে রাখলে পরে তোমাদের সেগুলো নিয়ে কাজ করাটা সুবিধা হবে। আর আমরা প্রজেক্টটাও আমি বলে রাখি, আমরা যে প্রজেক্ট বেস লার্নিং এর যে কথা বলছি, ঠিক আছে, যখন আমরা প্রজেক্টটা বানাবো তখন সেখানে এমন কিছু জিনিস থাকবে যেগুলো আমরা এখনো শিখিনি, বাট সেগুলো কি হবে আমাদের করতে করতে, যে কোথায় কোনটা ইউজ হয়, কোথায় কোনটা ইউজ হয়, করতে করতে ওটা কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমরা এইরকম মেথডটাকে বেছে নিয়েছি। বাকি যে সমস্ত নর্মাল যে জিনিসগুলো হয়, তোমাদেরকে কিছু কিছু জিনিস আজকে দেখাবো, ছোট ছোট জিনিস, সেগুলো কিন্তু আমরা দেখব। এরকম নয় যে ফুললি আমরা একদম কিছু না করেই, কিছু ইন্ট্রোডাকশন না দিয়েই করতে লাগলাম, এরকম নয়, ঠিক আছে। তো এপিআই ব্যাপারটা মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম, তাই তো, এপিআই ব্যাপারটা কি, ফ্রন্ট এন্ড ব্যাক। আচ্ছা এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো আমি যখনই কার্সারটা এর উপরে নিয়ে যাচ্ছি তখন হোভার হয়ে যাচ্ছে, তাই না। এটা হচ্ছে ব্রাউজার ইভেন্ট, ঠিক আছে, ব্রাউজার ইভেন্ট। তো ব্রাউজার ইভেন্ট হয়, ডম ডকুমেন্ট ইভেন্ট হয়, ঠিক আছে, এলিমেন্ট ইভেন্ট, তো বিভিন্ন টাইপের ইভেন্টস হয়, এগুলো জাভাস্ক্রিপ্টের টপিক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তোমরা যদি সার্চ করো লেটস সে জাভাস্ক্রিপ্ট বলে আমরা সার্চ করছি, তোমরা বিভিন্ন টাইপের ওয়েবসাইটে যেতে পারো, একটা এমডিএম এর একটা ছিল, হ্যাঁ মোজিলা, এটা হচ্ছে এর পুরো এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে এই যে এই জিনিসগুলো হয়,
ইন্টারমিডিয়েট, এই যে ক্লায়েন্ট সাইড ও ওয়েব এপিআই যেটা কথা বলছিলাম, একটা সার্ভার সাইড আর একটা ক্লায়েন্ট সাইড। তো সেরকম আর কি ব্যাপার আছে। ইন্ট্রোডাকশন, ঠিক আছে, বিভিন্ন টাইপের লুপস। এবার আমি কি বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমাদের প্রি রিকুইজিট, ঠিক আছে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শিখতে হবে না, লুপস, অ্যারে, এই এই জিনিসগুলো একটু শিখে রাখলে ভালো হবে। তাই বলে পাইথন, ঠিক আছে, পাইথন একটু বেশি শর্টকাটে। তো সি বা সি প্লাস প্লাস বা এনি, ঠিক আছে, জাভা, জাভাও হতে পারে। তো মেনলি সি সি প্লাস প্লাস হলে ভালো হয়। সেগুলো যদি তোমরা শিখে রাখো তাহলে কিন্তু বেটার, মানে একটু ভালো হয় আর কি, বুঝতে মানে ফটাফট বুঝতে পারবে, ঠিক আছে। তাই আমি রিকমেন্ড করব, যদি তোমরা না শিখে থাকো আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে, ওখানে যেটুকু আছে না, ওটা শিখলেই হবে এনাফ। ততদিন আমরা আরো ভিডিও আপলোড করবো, সেটা দেখতে পারো, ঠিক আছে। তো এখানে দেখবে তোমরা এই সমস্ত ওয়েবসাইট গুলো এক্সপ্লোর করবে, ঠিক আছে। এখানে দেখো ফাংশনস বলে টপিক আছে, সেম টপিক আমরা যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি। কেন জাভাস্ক্রিপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি, এবার আমি বলি, ঠিক আছে, ঘটনাটা কি। ফার্স্টে তো জাভাস্ক্রিপ্ট বানানো হয়েছিল, ঠিক আছে। হিস্ট্রিতে তো আমরা দেখতে পাবে, ঠিক আছে। আমরা যদি সার্চ করি হু ইনভেন্টেড জাভাস্ক্রিপ্ট, ওকে। তো এখানে যদি সার্চ করি, দেখো ব্রেন্ডেন আইক, ঠিক আছে। এই ব্রেন্ডেন আইক কখন এটা জাভাস্ক্রিপ্টটা বানিয়েছিল, আহ, একটা নেটস্কেপ বলে ব্রাউজার ছিল, ঠিক আছে। নেটস্কেপ যদি তোমাদেরকে দেখায়, আমি আরেকবার এটা বলে দিচ্ছি, যদি আমি বলেছি তবুও যারা ভিউয়াররা আমাদের গ্রুপে নেই তাদের জন্য। নেটস্কেপ, নেটস্কেপ ব্রাউজার, ঠিক আছে। আমরা আগে কি ছিল, যখন ক্রোম ট্রোম ছিল না, ঠিক আছে, তখন নেটস্কেপ ছিল, বাকি অন্যান্য ব্রাউজার ছিল, বাট এই যে এইটা হচ্ছে নেটস্কেপ, ঠিক আছে, এটা হচ্ছে লোগো। তো নেটস্কেপ ব্রাউজারে কি হতো, তখনকার দিনে যদি একটা সিম্পল অ্যাডিশনও করতে হতো ব্রাউজারে গিয়ে, এখন তো আমরা গুগলে যেমন কারেন্সি কনভার্ট করে দিচ্ছে, তার মানে ভাবো পুরো কারেন্সি কনভার্ট করে দিচ্ছে, ক্যালকুলেশন করে, মানে প্রচুর ক্যালকুলেশন আছে তো ব্যাকগ্রাউন্ডে। বাট আগেকার দিনে কি হতো, এই ছোট ক্যালকুলেশন করার জন্য আমাদের ব্রাউজারকে চলে যেতে হতো, মানে সার্ভারের সাথে, সার্ভার বলে একটা জিনিস হয়, সার্ভারের সাথে কানেক্ট করতে হতো। ধরো আমরা 1 and 2 লিখলাম, তো সে নিয়ে চলে যাবে সার্ভারের কাছে, সার্ভারে কিছু ফর্মুলা থাকবে, সেখান থেকে অপারেশন করবে, অপারেশন করার পর একটা অ্যান্সার স্টোর করবে, সেটা আবার সার্ভার থেকে আবার নিয়ে এসে দেখাবে। এটাতে কি হতো, টাইম বেশি লাগতো, অবভিয়াসলি ছোট ছোট কাজের জন্য টাইম বেশি লাগছে, যেগুলোর কোনো মানে হয় না। তাই কি করলো, নেটস্কেপের যে ফাউন্ডার ছিল, তে সে একজনকে আর কি নিয়ে এলো, যার নাম হচ্ছে, হায়ার করলো বলতে পারো, ঠিক আছে, ফর মেকিং আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ব্রাউজার, ওকে, যার নাম ছিল ব্রেন্ডেন আইক, ঠিক আছে। তো ব্রেন্ডেন আইক কি করলো, জাভাস্ক্রিপ্টটা 10 দিনের মধ্যে ফর্ম বানিয়ে দিয়েছিল, ঠিক আছে, মোটামুটি 10 দিনের মধ্যে, যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে সে অনুযায়ী। তো এবার ওটা হয়ে গেল একটা দারুণ জিনিস, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে একদম ফাস্ট চলছে, ছোট ছোট কাজগুলো যা ব্রাউজারে হয়ে যাচ্ছে। তো এরপরে কি হলো, বাকি যে কোম্পানিগুলো আছে তারা তো তৈরি করতে লাগলোই, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট। বাট এখানে এন্ট্রি হলো মাইক্রোসফটের, মাইক্রোসফটও কিন্তু জাভাস্ক্রিপ্ট এর আরেকটা, মানে ওদের নিজেদের না একটা নাম দিয়ে বার করলো, যে জে স্ক্রিপ্ট, নট জাভাস্ক্রিপ্ট কিন্তু, হ্যাঁ। তো জে স্ক্রিপ্ট বার করলো, জে স্ক্রিপ্টে ওদের যে সিনট্যাক্সটা ছিল জাভাস্ক্রিপ্টে, সেটাকে তো নিলই, তার সঙ্গে আরো কিছু মডিফিকেশন করে, আরো কিছু ফিচার্স অ্যাড করে নিজেদের ব্রাউজারের জন্য, যেটা ছিল তখনকার দিনে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা এখন আমরা সবাই ইউজ করি না, এখন তো চলে এসেছে ক্রোম, ঠিক আছে, একদম ধোঁয়াদার চলে। তো নিজের ব্রাউজারের জন্য ওই ব্রাউজার কম্প্যাটিবল একটা ল্যাঙ্গুয়েজ যে স্ক্রিপ্ট করলো, বানালো, ঠিক আছে। এরকম তখন ভাবলো নেটস্কেপ কোম্পানি যে এরকম যদি হতে থাকে তাহলে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তো মানে একটা ব্রাউজারে রান করবে, তাই না। অন্যান্য ব্রাউজারগুলোতে যদি প্রত্যেকের জন্য যদি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়, তখন একটা ওয়েবসাইটকে যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানানো হয়, তখন সেটা তো আর জে স্ক্রিপ্টের ব্রাউজারে ঠিকঠাক ফাংশনাল হবে না, বা জে স্ক্রিপ্ট দিয়ে বানালে তো সেটা জাভাস্ক্রিপ্টে হবে না। তো কি করলো, সে চলে গেলো একমা, ঠিক আছে। একমা তখনকার হচ্ছে, যদি আমরা সার্চ করি একমা, ঠিক আছে, একমার ফুল ফর্ম যদি তোমরা জানতে চাও,
এগুলো মুখস্থ রাখতে হয় না, এগুলো গুগল আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখবো আমরা। তো বলছে যে ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, একমা। তো চলে গেল এই একমার কাছে। এবার কিছু ঘটনা মানে বললো যে এরকম প্রবলেম হতে পারে ভবিষ্যতে, তাহলে তো ব্রাউজার কম্পেটেবল হবে না, যত ওয়েবসাইট বানানো হবে ইউজাররা ইউজ করতে পারবে না যে কোনো ব্রাউজার থেকে। তো এই জন্য একমা কি করলো যে ওরা জাভাস্ক্রিপ্ট জে স্ক্রিপ্ট যত সব ছিল মেইনলি জাভাস্ক্রিপ্টেরই সিনট্যাক্স নিয়েছিল, এবং একটা ওরা একটা স্ট্যান্ডার্ড বানিয়ে দিল যে যেই ব্রাউজার বানাক না কেন তাকে একমা স্ক্রিপ্ট এর স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। এই জন্য জাভাস্ক্রিপ্টকে আমরা ব্রাউজারে যখন রান করে তখন সেটাকে আমরা একমা স্ক্রিপ্টও বলে থাকি, ঠিক আছে, বোঝা গেল। একমা স্ক্রিপ্ট হিস্ট্রি, ওকে। হিস্ট্রি বোরিং হতে পারে না, ঠিক আছে, কিছু কিছু হিস্ট্রি বোরিং হতে পারে, সব কিছু না। তো এরকম আছে। তো আমরা যেটা বলছিলাম এখানে, তো আমরা টপিক গুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, বিভিন্ন ফাংশন টাংশন আছে, ঠিক আছে, আমরা এগুলো এক্সপ্লোর করব। এবার আমরা দেখে নিই আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে ফাইলের সাথে অ্যাটাচ করব, ওকে। সো লেটস গো টু আওয়ার, একটা ফোল্ডার বানাবে, ঠিক আছে, ডেস্কটপে ফোল্ডার তো অবভিয়াসলি তোমরা এইচটিএমএল সিএসএস যদি শিখে আসো ফোল্ডার তো বানাতেই পারবে। জাস্ট রাইট ক্লিক করে একটা ফোল্ডার বানিয়ে, আমি যেমন ওখানে জাভাস্ক্রিপ্ট বানিয়েছি, এখানে গিয়ে আমি ডে 1 বানিয়ে রেখেছি অলরেডি, তোমাদের জন্য ডেমো প্রজেক্ট কিছু অ্যাড করে রেখেছি। শো মোর অপশন, ওপেন উইথ কোড করবে, ঠিক আছে, যে কোনো কোড এডিটর ইউজ করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, এখনই বলছি, এক সেকেন্ড। একটা হচ্ছে নোড জেএস, ঠিক আছে, একটা হচ্ছে নর্মাল জেএস, ঠিক আছে, বা জেএস যেটা এক্সমাস স্ক্রিপ্ট বলছি। কি হয় ব্যাপারটা, আগে কি মানে কি হতো আগে, নর্মালি ব্রাউজারের জন্য তো বানানো হয়েছিল ল্যাঙ্গুয়েজটা যেটা ব্রাউজারে আর কি রান করে। প্রথমে কিন্তু ব্যাকএন্ডের জন্য জাভাস্ক্রিপ্টটা ইউজ হয়নি। পরে কি হলো মানে, পরে ওই জাভাস্ক্রিপ্টের যে ক্রোমের যে ভি8 ইঞ্জিন, ঠিক আছে, ভি8 ইঞ্জিনে যদি আমরা সার্চ করি ভি8 ইঞ্জিন জাভাস্ক্রিপ্ট, ক্রোমের মধ্যে যে জাভাস্ক্রিপ্টটা রান করে না ওটা ভি8 ইঞ্জিনে রান করে, ঠিক আছে। তো ক্রোমের ভি8 ইঞ্জিনকে নিয়ে আর সি প্লাস প্লাস এর ইউজ করে তৈরি করে দেওয়া হলো নোড জেএস। নোড জেএস, নোড জেএসটা আবার কি, এই যে এটা হচ্ছে নোড জেএস এর আর কি লোগো, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের লোগো তো ওটা, বাট দুটোই সেম অ্যাকচুয়ালি। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি করলো যে যে আর কি নোড জেএসটা বানিয়েছিল সে ক্রোমের ভি8 ইঞ্জিনকে সি প্লাস প্লাস এর মধ্যে কম্বাইন করে একটা সফটওয়্যার বা একটা ফরম্যাট তৈরি করলো যেটা নাকি কম্প্যাটিবল উইথ আওয়ার লোকাল সার্ভার, ঠিক আছে, বা কম্পিউটারের ভেতরে যে সার্ভার থাকে, বা লোকালি আমরা যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস বা সি এগুলো রান করতে পারি, সেরকম জাভাস্ক্রিপ্টকেও অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা হলো তারপর থেকে, ঠিক আছে। ফার্স্টে তো ওটা ক্রোমের ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, ক্রোমে অপারেশনস করার জন্য ইউজ করা হয়েছিল, বাট পরে ক্রোমের ভি8 ইঞ্জিন ইউজ করে আর সি প্লাস প্লাস কম্বিনেশন করে তৈরি করা হলো নোড জেএস, ঠিক আছে। তো নোড জেএসটা কি জন্য তৈরি করা হলো, মানে নোড জেএস তো তৈরি করা হলো, এবার নোড জেএস এর ব্যবহারটা কি, নোড জেএস আমাদেরকে ইউজ করলো, মানে ইউজ হলো এটা ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডকে কানেক্ট করার জন্য, ঠিক আছে, কারণ এটা আমরা নর্মাল কম্পিউটারেও রান করতে পারি, আর কম্পিউটারে সার্ভার থাকে, আর যে সমস্ত যে আমরা পরে যদি আমরা যখন ডেটাবেস শিখবো, ঠিক আছে, এইগুলো যখন শিখবো মঙ্গোডিবি বা, তো সেইগুলোতে কিন্তু জাভাস্ক্রিপ্ট এই নোড জেএস ইউজ হয়, ঠিক আছে, ক্রোমের জাভাস্ক্রিপ্ট নয়, মানে সেমই, বাট নোড জেএসে কিছু জিনিস আছে যেগুলো ক্রোমের জাভাস্ক্রিপ্টে নেই, যেগুলো ক্রোমের জাভাস্ক্রিপ্টে আছে যেগুলো নোড জেএসে নেই, ঠিক আছে। তো নোড জেএসটা আমরা বুঝতে পারলাম। নোড জেএস এরই একটা একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস জেএস, ঠিক আছে। তো এক্সপ্রেস জেএস যদি আমরা সার্চ করি, এই যে এক্সপ্রেস জেএস, ঠিক আছে, তো ফুল যদি আমরা শিখতে চাই তাহলে নোড জেএস তো এগুলো বানাই, ঠিক আছে। এক্সপ্রেস জেএস কি করে, আমাদের যে ডেটাবেসের সাথে যে কানেকশন সেটাকে বিল্ড করার জন্য ইউজ করা হয় এক্সপ্রেস, ঠিক আছে। তো এগুলো সম্বন্ধে তো আমরা পরে পড়বো, এখন আমাদের অনেক কিছু বাকি আছে, ডাউন ম্যানিপুলেশন এরা তারা বিভিন্ন টাইপের প্রজেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমি নোড আর এটার মধ্যে পার্থক্য বোঝালাম। আমরা এখন যেটা শিখবো, ঠিক আছে, আমরা তো ফ্রন্ট এন্ডের জন্য শিখবো, তো ফ্রন্ট এন্ডের জন্য শেখার জন্য আমাদেরকে নোড জেএস ইনস্টল করার
প্রয়োজন খুব একটা পড়বে না, কারণ আমরা রান করব এটাকে ব্রাউজারে। ঠিক আছে, ব্রাউজারে রান করব, ব্রাউজারে V8 ইঞ্জিনে রান করব। আমরা এটা সার্ভার সাইডে রান করব না, যেটা আর কি কম্পিউটারে বা ল্যাপটপের মধ্যে থাকবে। তো আমরা যদি তোমরা যদি নোট জেএস ইনস্টল করতে চাও তাহলে কিভাবে করবে, নোট জেএস এর ওয়েবসাইটে চলে আসতে হবে। ঠিক আছে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল নোট জেএস। তো এখানে তোমরা চলে যাবে, এখানে দেখবে আই থিঙ্ক ইন্টারফেসটা একটুখানি চেঞ্জ করে দিয়েছে। তো এখানে কি করবে আমি বলেছি, আমি একটু এটাতে গিয়ে দেখি। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করি উইন্ডোজের জন্য। আচ্ছা, ডাউনলোড নোট যে এই যে এখান থেকে তোমরা করতে পারো। এই যে উইন্ডোজ সিলেক্ট করেছে, কত বিটের তোমাদের কম্পিউটার, সেটা ম্যাক বা লিনাক্স যেটা থাকুক না অপারেটিং সিস্টেম, এখান থেকে ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে তোমরা ওকে ওকে করবে। ঠিক আছে, যে সমস্ত অ্যাকসেপ্ট করতে বলবে ওগুলো অ্যাকসেপ্ট করবে, সব কিছু ইনস্টল করবে। করার পরে তোমরা কি করবে, তোমরা টার্মিনাল খুলবে। ঠিক আছে, টার্মিনাল চলে যাও, টার্মিনাল বা কমান্ড প্রম্পট, যেমন মানে টার্মিনাল আর যাদের যেখানে যেটা থাকবে। তখন যদি আমি লিখি নোড মাইনাস মাইনাস ভার্সন, দেখো ভার্সন চলে এসেছে। আমার যেমন 18th ভার্সনে চলছে, এটা আমাকে আপডেট করতে হবে, এখন মনে হয় বেশি চলে এসেছে। তো নোড স্ল্যাশেস মানে এরকম টাইপের তোমরা যদি মাইনাস মাইনাস ভার্সন লেখো তাহলে এখানে দেখানো চাই। ঠিক আছে, যদি এটা দেখায় তার মানে নোড তোমাদের মেশিনে ইনস্টল হয়ে গেছে। এর সাথে একটা npm ইনস্টল হয়, npm এও আমি বলছি ভার্সন। এই যে npm এর ভার্সনটা এখানে 10 আছে। ঠিক আছে, নোডের সাথে এটা ইনস্টল হয়ে আছে। npmটা কি, npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। ঠিক আছে, বিভিন্ন টাইপের প্যাকেজ আমরা ইউজ করব যেগুলো অলরেডি বিল্ড হয়ে আছে, যে অলরেডি জাভাস্ক্রিপ্টের কোড বিল্ড হয়ে আছে, সেগুলোকে আমরা জাস্ট npm এর মাধ্যমে ফেচ করে নেব আমরা যখন ইউজ করব প্রজেক্টে। ঠিক আছে, এই জন্য আমাদের npmটা ইউজ হয়। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সব থেকে পপুলার রিয়াক্ট জেএস। ওকে, রিয়াক্ট জেএস হয়, নেক্সট জেএস হয়, এগুলো আমরা npm ইউজ করে ইনস্টল করতে পারি। এই যে এটা হচ্ছে রিয়াক্ট জেএস। ঠিক আছে, তো এগুলো আমরা শিখবো। ফার্স্টে তো জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, যেটা তোমাদের জেএক্সএক্স বলছিলাম ফার্স্টে, জেএসএক্স। তো এটা হচ্ছে রিয়াক্ট জেএস। ঠিক আছে, রিয়াক্ট জেএস কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো এটাকে আমরা ওই npm ইনস্টল এরকম টাইপের কিছু কমেন্ট থাকে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। ঠিক আছে, কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করি রিয়াক্টের প্রজেক্ট। রিয়াক্টটা কি করে অ্যাকচুয়ালি, আমরা যে আলাদা আলাদা করে যে বানাই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো কি করে রিয়াক্ট একটা নিজের একটা বানিয়ে নেয়, পুরো একদম স্ট্রাকচার। আর এটাতে যখন আমরা যখন এই যে এখানে যখন ক্লিক করছি, আচ্ছা রিয়াক্ট তো নিজের ওয়েবসাইটে এরকম করেই রাখবে। আমরা যখন ব্লগে ক্লিক করছি, আচ্ছা এর মধ্যেও করা আছে, হ্যাঁ অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট তো করেই রাখবে নিজের। আমি কাজটা আর কি কি দেখাচ্ছি, এক সেকেন্ড। জাভাস্ক্রিপ্টের কোনো ওয়েবসাইট খুলবো না, পুরোনো একটা কিছু খুলতে হবে। ঠিক আছে, লেটস সে কি খোলা যায়, সিবিএসসি এর পোর্টাল খুলি, সিবিএসসি এর পোর্টাল। ঠিক আছে, সিবিএসসি এর পোর্টালে আই থিঙ্ক এইসব কিছু ইনস্টল করা মানে এসব নেই। আমরা যখন একটা লিঙ্কে ক্লিক করবো না, দেখবে এখানে লোড হবে, এই যে লোডারটা এটা লোড হবে। ঠিক আছে, আমরা যদি ক্লিক করি, এই যে লোড হচ্ছে, তাই তো লোড হচ্ছে, তারপরে লোড হচ্ছে। এবার এটা তো হলো উইদাউট ইউজিং রিয়াক্ট। ঠিক আছে, উইদাউট ইউজিং রিয়াক্ট আমরা যদি এখানে ক্লিক করি, তোমরা দেখবে এই যে লোড হচ্ছে। ঠিক আছে, নতুন ট্যাবে খুলছে বা লোড হচ্ছে অ্যাকচুয়ালি। বাট আমরা যদি রিয়াক্টের ওয়েবসাইটে যাই, যখন আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে, এখানে কোনো লোড হয়েছে, হয়নি। এখানে ক্লিক করলাম, লোড হয়েছে, হয়নি, কোনো লোডিং নেই। এটা হচ্ছে রিয়াক্টের কাজ। তুমি যদি কোনো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাতে চাও এরকম উইদাউট লোডিং, কারণ লোডিং এ খুবই মানে টাইম খায়, তো বা আরো বিভিন্ন টাইপের অসুবিধা আছে, তার জন্য আমরা ইউজ করি এই রিয়াক্ট জেএস এবং নেক্সট জেএস, বিভিন্ন টাইপের আছে। ওগুলো যে জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম জাভাস্ক্রিপ্টের সম্বন্ধে বিফোর স্টার্টিং। এবার আই থিঙ্ক আমাদের তেমন কিছু বাকি নেই, মানে যে জিনিসগুলো আমাদের জানার ছিল। তোমরা এই এমডিএন এর ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, এই ওয়েবসাইটটা থেকে অনেক কিছু আর কি আছে। এবার
জাভাস্ক্রিপ্টকে কিভাবে আমরা রান করব কনসোল বলে দিচ্ছি, ওয়েবসাইটে, ঠিক আছে। তো ক্রোমে আর কি, বা ব্রাউজারে কিভাবে রান করব, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে মাউসে রাইট ক্লিক ইন্সপেক্ট করবে, ঠিক আছে, যে কোনো ওয়েব পেজের ওপর কনসোল কনসোল বলে একটা জিনিস আছে, কনসোলে যাবে। এখানে আমি এবার এখানে একটা বাটন দেখতে পাচ্ছ, এই বাটনটা হচ্ছে ক্লিয়ার করার, ঠিক আছে, এটাকে টিপলাম, ক্লিয়ার হয়ে গেল। এখানে কি করবে, তোমরা যদি লেটসে একটা নাম্বার লেখো 40 হয়ে গেল, ঠিক আছে। এখানে রান হচ্ছে, কি করে রান হচ্ছে, যদি এতে লেটসে এ একটা ভেরিয়েবল, ঠিক আছে, এতে আমরা 40 স্টোর করলাম, ঠিক আছে, 40 স্টোর হয়ে গেল। এবার আমরা যদি এ কে প্রিন্ট করি, জাস্ট এ লিখলাম, ঠিক আছে, এ লিখে আমরা এন্টার মারলাম, দেখো এতে কিন্তু 40 স্টোর হয়ে ছিল, 40 তে প্রিন্ট হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম আমরা এটা। এরকম আরো কিছু আছে, সেগুলো আমরা ছোটখাটো জিনিসগুলো দেখে নিই। বাট এইভাবে হচ্ছে মানে কনসোলটা তোমরা কিভাবে খুলবে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার কনসোলে কি হয়, আমরা দেখো এই লাইনটায় আছি, তো এখন আমরা এই যে যেখানে লিখছি এই লাইনটায় আছি, যে লাইনে আমরা থাকবো, যেখানে লিখবো, আমরা যদি এই ক্লিয়ার বাটনটাই আমি যদি কন্ট্রোল প্লাস করে তোমাদেরকে দেখাই, এই যে বাটনটা আছে, ঠিক আছে, এই যে একটু টপের পাশে এই যে দেখতে পাচ্ছ, এই বাটনটা যদি ক্লিক করি, তোমরা কি দেখবে, লক্ষ্য করবে, ঠিক আছে, আমরা যে লাইনটায় আছি না, সেই লাইনটা মানে এই যে এই লাইনটা আমরা আছি, যে যেখানে লিখে আছি আমরা সামথিং সামথিং লিখে আছি, সেটা বাদে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। চলো ক্লিক করি, দেখলে হয়ে গেল। যে লাইনে থাকবো সেটা কিন্তু ক্লিয়ার হবে না, বুঝতে পারলাম। এবার যারা এইচটিএমএল সিএসএস একটু জানো, এখান থেকে দেখতে পাচ্ছ কোনো কিছুকে সিলেক্ট করলে এখানে সিলেক্ট হচ্ছে, এটা তো পরের ব্যাপার, আমি একটু বেশি চলে যাচ্ছি এগুলোর ভেতরে। বাট হ্যাঁ, জানারও ভালো, একটু এক্সপ্লোর করে নেওয়া ভালো কোনো কিছু স্টার্ট করার আগে, ঠিক আছে। আমরা বেশি এক্সপ্লোর করবো না, আমরা এবার চলে যাই আমাদের যে এই যে ফোল্ডারটা ছিল সেখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নিই তোমাদেরকে বোঝানোর জন্য, যে লেসন লেসন 1 লেটস সে। এই ফোল্ডারগুলোকে তোমরা ইগনোর করো, ওকে, এই ফোল্ডারগুলোকে ইগনোর করো জাস্ট। এবার এখানে কি, আরে এই ফোল্ডারে চলে এসেছে, এক সেকেন্ড। প্রজেক্ট তো না, আমরা কোন ফোল্ডারটা বানালাম, লেসন লেসন 1, তাই তো। এটার ভেতরে তোমাদেরকে একটা বানাতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা বানিয়ে নিলাম। আর একটা কি বানালাম, আর একটা বানাবো আমরা, আচ্ছা আমি এটাতে অনেকের অসুবিধা হতে পারে, তো আমি এটাকে কেটে দিচ্ছি একদম, ঠিক আছে। আমি এখানে একটা নতুন বানিয়ে নিচ্ছি অলরেডি, মানে এর ফোল্ডারের ভেতরে আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিই, বা একটা কাজ করতে পারি, আমরা ক্রিয়েট করেছিলাম তো লেসন 1, এটাকে ডিলিট করে দাও, আমরা তোমাদেরকে প্রসেসটা দেখো। তো এখানে আমরা নতুন একটা ফোল্ডার বানাবো, নিউ, এবং এখানে গিয়ে লেসন 1, ঠিক আছে, লেসন 1 ফোল্ডারের ভেতরে যাও, রাইট ক্লিক করো, শো মোর অপশন, ওপেন উইথ কোড, ভিএস কোডের যারা ভিএস কোড ইউজ করবে তোমরা ডেভেলপমেন্টের জন্য, ওকে। এটা আমার গিটহাব ইনিশিয়ালাইজ করেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, এখানে আমরা ফাইল অ্যাড করব, একটা অ্যাড করব ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, ঠিক আছে, আরেকটা অ্যাড করব আমরা স্ক্রিপ্ট ডট জেএস, লাস্টে কি লিখতে হবে, ডট জেএস, মনে থাকবে, ডট জেএস। ওকে, এগুলো তো খুবই বেসিক, তবুও আমি দেখাচ্ছি। এখানে আমরা জাস্ট একটা স্ট্রাকচার অ্যাড করে নেবো, ঠিক আছে। তোমরা এইখানে আমি একটা জিনিস বলে নিই, এটা তো এইচটিএমএল এর জানো, এখানে গিয়ে এটাকে কি বলে, এক্সটেনশনসে গিয়ে তোমরা জাভাস্ক্রিপ্টের এই যে ES6 যেটা আছে না, এটাকে তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে, তাহলে আমরা কিছু কোড শর্টকাটে লিখে নিতে পারবো। তো জাভাস্ক্রিপ্ট ES6 এটাকে তো স্নিপেটস, এটাকে তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। দেখো এটা সম্বন্ধে চলে এসেছে, ঠিক আছে, এটাকে এখন বেশি বললাম নেই, এটাকে আমরা অফ করি। ওকে, নাও হাউ উই ক্যান কানেক্ট দ্য জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর মধ্যেই জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, ঠিক আছে। সেটা কি করে লিখবো, বডির ভেতরে আসবো, স্ক্রিপ্ট লিখবো, এর ভেতরে আমরা লিখতে শুরু করবো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কি লিখবো সেটা পরের ব্যাপার, আমি বলছি জাভাস্ক্রিপ্ট কি করে লিখবো আমরা। আর একটা হচ্ছে এক্সটার্নাল ফাইলকে কানেক্ট করা, লাইক এখানে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস ইজ দ্য এক্সটার্নাল ফাইল, ওকে, এটাকে আমরা কানেক্ট করবো। তো জাস্ট আমরা লিখবো স্ক্রিপ্ট কোলন এসআরসি
এরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে। কোনো তোমরা যদি অন্য কোনো কোড এডিটর ইউজ করে থাকো, সাবলাইম বা এরকম টাইপের, তোমরা এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। মানে এরকম হবে আর কি, স্ক্রিপ্ট ভেতরে এসআরসি, মানে সোর্স দিতে হবে কোথা থেকে কানেক্ট করছি, লাইক এখানে আমি স্ক্রিপ্ট ডট জেএসটাকে কানেক্ট করছি, তাই ভেতরে লিখে দেবো, ঠিক আছে। আরেকবার বলছি আমি, তোমরা এইচটিএমএল সিএসএস শিখে আসবে, ঠিক আছে। কারণ জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, মানে ফ্রন্ট এন্ডের জন্য তোমাদেরকে এইচটিএমএল সিএসএস কিন্তু শিখতে হবে। তো এখানে কিন্তু কানেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে লাইভ সার্ভারে গিয়ে আমরা এটাকে জাস্ট ওপেন লাইভ গো লাইভ করে নিই, ঠিক আছে। এখন এখানে কিছু নেই, তাই তো। আমরা কি করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে দেখো এলিমেন্টস আছে এগুলো আলাদা আলাদা, বাট আমরা চলে যাবো কনসোলে। লাইভ রিলোড কিছু একটা বলছে, ঠিক আছে, এটা আমরা পরে দেখছি। আমরা এবার জাভাস্ক্রিপ্টে গিয়ে কিছু একটা জিনিস লিখবো, দেখবো যে কানেক্ট হয়েছে নাকি। তো স্ক্রিপ্টে যদি যাই, এখানে লেটস সে একটা কিছু লিখলাম, a ইকুয়ালস টু 8 লিখলাম, ঠিক আছে, 8 লিখলাম। এবং তারপরে একটা জিনিস হয় কনসোল ডট লগ। কনসোল ডট লগ কি করে, এবং কনসোল ডট লগের ভেতরে যেটা তুমি কনসোলে প্রিন্ট করতে চাও সেটাকে তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এরকম টাইপের দেখতে হয়। কনসোল ডট লগ মানে কনসোলে আমরা প্রিন্ট করতে চাই, তো দেখতে পাচ্ছ এখানে 8 চলে এলো, অটো রিলোড হয়ে গেছে যেহেতু আমরা লাইভ সার্ভার ইউজ করছি, ঠিক আছে। তো এটাকে যদি আমি পাশাপাশি রেখে যদি দেখ, আচ্ছা এটাকে আমরা বড় করবো কি করে, এটাকে আমরা এই থ্রি ডটে ক্লিক করে এই ভিউতে আছে আমরা এই ফুল ভিউতে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে। ফুল ভিউতে চলে এসেছে। এবার আমরা এটাকে একটু ছোট করে এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। ওকে, ওকে। সো এখানে আমি চেঞ্জ করলে দেখবে ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। 8 আছে, 8টাকে সরিয়ে দিলাম, কোনো ভ্যালু নাই বলে কনসোল লক করেছি বলে এরকম এরর দেখাচ্ছে। লেটস সে 45 করলাম, অটো রিলোড হচ্ছে আমারটা। তোমাদের ব্রাউজারে রিফ্রেশও করতে পারে, আমি যেহেতু লাইভ সার্ভার ইনস্টল করে রেখেছি তার জন্য অটো রিলোড হচ্ছে। তো ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে 45 হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। লেটস এ এর ভ্যালু 45, বি এর ভ্যালু আমরা লেটস এ 10 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখানে তো কিছু আমরা করিনি। এবার লেটস এ এখান থেকে এর ভ্যালু করলাম প্লাস, এর ভ্যালু দুবার করে দিয়েছি কিন্তু এটাকে আমি বি এরটা দেখা দিয়েছি, তো বি ভেতরে পাস করে দিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা 45 এন্ড 10। এবার যদি আমরা সামটাকে প্রিন্ট করতে চাই তাহলে, এক সেকেন্ড, এটা কপি হয়ে গেছে। তো সামটাকে প্রিন্ট করতে চাইলে এখান থেকে খুবই ইজি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি খুবই ইজি। এখানে জাস্ট করতে হবে a প্লাস বি, ব্যাস, বোঝা যাচ্ছে 45 প্লাস 10 ইকুয়ালস টু 55, বোঝা গেল। এটার আগে আমরা লেট ওয়্যার কনস্ট এগুলো সব ইউজ করবো, এটা আমি পরে বলছি, জাস্ট ফার্স্টে আমরা বুঝতে পারলাম তাহলে কানেক্ট হয়েছে, ঠিক আছে। এবার দেখবে আমি যখনই এখান থেকে এই স্ক্রিপ্ট ডট জেএসটাকে আমরা সরিয়ে দেবো তখন এখান থেকে ব্রাউজারে কিছু আসবে, ঠিক আছে, ক্রস করে সরিয়ে কিছু আসছে, আসছে না, কারণ কানেক্টেড নেই। যখনই আমরা কানেক্ট করে দিলাম চলে এলো, ঠিক আছে। ওকে, সো এটা তো বোঝা গেল। এবার একটা হয় প্রম্পট, একটা হয়, আচ্ছা প্রম্পটটা আগে আমরা দেখি, ঠিক আছে। একটা হয় অ্যালার্ট, একটা প্রম্পট এলিমেন্ট হয়, একটা অ্যালার্ট এলিমেন্ট হয়। তো প্রম্পট যদি আমরা এখান থেকে লিখি, প্রম্পট মানে কি, কোনো কিছু এন্টার করে, তাই তো। প্রম্পটের ভেতরে, সরি, প্রম্পটের ভেতরে আমরা একটা প্রম্পট দিতে পারি যে এন্টার, এন্টার আ ভ্যালু, ঠিক আছে, ভ্যালু, দেখি আমরা কি হচ্ছে। এবার এখানে কি কিছু হচ্ছে, এখানে কিছু হচ্ছে না। তো আমরা চলে যাবো ব্রাউজারের ওই আমাদের যে মেন যে জায়গাটা সেইখানে চলে যাবো, ঠিক আছে। মানে এটাকে আমরা নর্মাল করে নেবো। দেখো প্রম্পট করলাম যখনই তখন বলছে যে একটা ভ্যালু ইনপুট করো, আচ্ছা এটা যদি তোমরা বুঝতে না পারো দেখো এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্যান্সেল করে দিলাম, এটাকে অফ করে দিলাম। এবার প্রম্পটে কি লিখেছি, প্রম্পটে আমরা লিখেছি এন্টার এ ভ্যালু, ঠিক আছে। এবার দেখো আমরা রিলোড করবো এটাকে, যখনই মানে আমরা ওপেন করছি ওয়েবসাইটে তখন কি হচ্ছে, ওপেন করলে এখানে একটা প্রম্পট চলে আসছে যে এন্টার এ ভ্যালু, দেখতে পাচ্ছ এন্টার এ ভ্যালু, একটা ভ্যালু আমরা এন্টার করলাম, এখানে ওকে করতে পারি। এবার আমরা ভ্যালুটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রম্পটের ইউজ বোঝা গেল, প্রম্পট মানে ওপর থেকে আমরা একটা ইনপুট নিয়ে নিচ্ছি আর কি, ওই ওয়েবসাইট ওপেন করার পরে। অ্যালার্ট যদি ইউজ করি, অ্যালার্টটাকে দেখে তারপর একটা জিনিস দেখাবো সিম্পল। অ্যালার্টের মধ্যে আমরা কি করবো, অ্যালার্টের মধ্যে লেটস সে ইউ আর ইউজিং, ইউ আর ইউজিং
ক্রোম, ঠিক আছে। আর এই প্রম্পটের ব্যাপারটাকে আমি এখান থেকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি, কন্ট্রোল স্ল্যাশ। তো এবার আমি যদি এই যে এখানে রিলোড হচ্ছে, এক সেকেন্ড ছোট্ট প্রবলেম আছে, রিলোড করি, দেখো তাহলে অ্যালার্ট ইউজ করলে কি হলো, কোনো ইনপুট নিচ্ছে না, ঠিক আছে, বাট আমাকে বলছে যে ইউ আর ইউজিং ক্রোম, বা যে লেখাটা আমরা লিখবো, ঠিক আছে। প্রম্পট ইউজ করলে কি হচ্ছে, অন্যদিকে যদি আমরা প্রম্পট ইউজ করলে এই যে একটা বক্স আসছে, ঠিক আছে, প্রম্পট ইউজ করলে এরকম একটা বক্স আসছে, কোনো একটা ভ্যালু ইনপুট করার জায়গা আসছে। ওকে, বোঝা গেল? তাহলে প্রম্পট আর অ্যালার্ট ব্যাপারটা আমরা দেখে নিলাম। এবার লেটসে আমাকে বলছে যে দুটো নাম্বার আমাদেরকে নিতে হবে ইউজারের কাছ থেকে, এবং সেটা সামটাকে আমাদেরকে শো করতে হবে। তাহলে আমরা কি করে করতে পারি? সিম্পল, আমাদেরকে প্রম্পটের মাধ্যমে নিতে হবে, তাই তো। তাহলে আমরা এখান থেকে একটা প্রম্পট দেব, একটা ভেরিয়েবল ফার্স্টে এ নিলাম, ঠিক আছে, সেখানে আমরা প্রম্পটের ভ্যালুটাকে স্টোর করব। তাই আমরা এখানে লিখবো প্রম্পটের ভেতরে এন্টার আ ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি আমরা আরেকটা ভেরিয়েবল বানিয়ে নিব নিচে, আমি এটাকে কপি করেই কন্ট্রোল ডি করছি, জাস্ট ভেরিয়েবলটা আমি এখান থেকে এ এর জায়গায় বি করছি, ঠিক আছে। এবার বলছে যে এন্টার অ্যানাদার ভ্যালু যখনই করছে তখন সেকেন্ড প্রম্পট আসবে। এবার আমরা এখানে একটা অপারেশন করব, যেটাকে আমরা সি ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, যেটা হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। সি ভেরিয়েবলে স্টোর করলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে প্রম্পট না অ্যালার্ট ইউজ করব? কমেন্ট করে দাও তোমরা নিচে, আই থিঙ্ক কমেন্ট করে দিয়েছো। তো এখানে আমরা অ্যালার্ট ইউজ করব, কারণ এখানে আমাদেরকে কোনো ইনপুট নিতে হবে না, আমাদেরকে শো করতে হবে রেজাল্টটা এ প্লাস বি এর। তাহলে আমরা এখানে অ্যালার্ট ইউজ করব, যে অ্যালার্ট করে দাও দ্য সাম ইজ, ঠিক আছে, দ্য সাম ইজ সি। এবার এটাকে আমরা কি করে লিখতে পারি, এটাকে টেমপ্লেট লিটারাল ইউজ করে লেখা যায়, ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি এটাকে সরিয়ে জাস্ট লেটসে আমাদেরকে জাস্ট সামটাকে ইয়ে করতে হবে, ঠিক আছে, দেখাতে হবে। তো নর্মালি সিটাকে দিয়ে দিলাম, হলো অ্যালার্টে আমরা ফার্স্টে দুটো প্রম্পটের মাধ্যমে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এখানে সিতে এ প্লাস বি এর ভ্যালু স্টোর করলাম, তারপরে আমরা অ্যালার্ট করে সিটাকে দেখিয়ে দিলাম। তো এবার এটাকে যদি আমরা ক্যান্সেল করি, আবার রিলোড করি আমরা ওয়েবসাইটটাকে, ওকে, লেটস রিলোড ইট। বলছে এন্টার এ ভ্যালু, ঠিক আছে। তো লেটস এ 4 করলাম, এন্টার মানে ওকে, এন্টার অ্যানাদার ভ্যালু 4 এর পরে লেটস এ আমরা আরেকটা 4 করলাম, তাহলে সাম 4 করছি না, ঠিক আছে, এটা 5 করছি, সাম কি আসা উচিত 9, দেখি অ্যালার্ট দিচ্ছে নাকি, ওকে করলাম। হুম, এখানে একটা প্রবলেম, 44 5 দেখাচ্ছে, তাই তো। তো এখান থেকে আমরা দেখে নিই কি ব্যাপারটা, এ আর বি এর ভ্যালুটাকে আমাদেরকে, আচ্ছা, যদি আমরা এখানে লেট একটা ভেরিয়েবল নিয়ে নিই, ঠিক আছে, এখানে যদি লেট, এক সেকেন্ড আমি এটাকে টেস্ট করে তোমাদেরকে বলছি কি প্রবলেম এটা। ফার্স্টে 6 এন্টার করলাম, 760, আচ্ছা এটা মানে নর্মালি আমাদেরকে প্লাস করে, মানে কনক্যাটিনেশন বলে অ্যাকচুয়ালি এটাকে। তো এটাকে স্ট্রিং হিসেবে ইউজ করছে, তাই তো, মানে স্ট্রিং হিসেবে এটাকে নিয়ে নিচ্ছে। যদি আমরা এটাকে এ ডট কিছু মেথড হয়, ঠিক আছে, এটা তোমাদেরকে দেখে বলছি, এক সেকেন্ড। মানে অ্যাকচুয়ালি কি হয় এখানে, আমরা যখন প্রম্পটটা নিচ্ছি না, এটাকে অনেক সময় এরা অ্যাজ এ স্ট্রিং, মানে যেটা অ্যাজ এ ওয়ার্ড বা কিছু এরকম হিসেবে নেয়, অনেক সময় নাম্বার হিসেবে নেয় না। তো সেটা আমরা কি করে করব, তো ফার্স্টে আমরা এটা না করে আমরা নর্মাল যদি করি, তারপরে আমরা প্রম্পটের ব্যাপারটা দেখছি। আচ্ছা, লেটটাকে আমি এখান থেকে উড়িয়ে দিই, তাহলে লেটের ঝামেলাটা এখান থেকে থাকবে না। এ আর বি তো প্রম্পটের ব্যাপারটা দেখছি, ফার্স্টে আমি অ্যালার্টের ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে কি করে হচ্ছে। যদি আমরা এখান থেকে নর্মালি এর একটা ভ্যালু এখান থেকে বসিয়ে দিই, লেটস সে এ ইকুয়ালস টু 5 অ্যান্ড তারপরে বি ইকুয়ালস টু 8, ওকে, লেটস সে 8, তাহলে সি এর ভ্যালু কি স্টোর হওয়ার কথা, 8 প্লাস 5, ওকে, মানে 13 হবে। তো আমরা যদি এটাকে রিলোড করি,
কি দেখাচ্ছে 13 দেখাচ্ছে, তাই তো? তো নর্মালি তো এটা হচ্ছে, বাট প্রম্পটের মাধ্যমে আমাদের ভ্যালুটা নিচ্ছে না কেন, আমি ওটা তোমাদেরকে দেখে বলছি, এক সেকেন্ড। হ্যাঁ, তো এখানে যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম ওটাই, ঠিক আছে? মানে প্রম্পট যে ফাংশনটা আছে বা প্রম্পট যে জিনিসটা আছে সেটা কি করে। আচ্ছা, আমি এই ব্রাউজারটাকে সাইডে ওপেন করে নিই, তাহলে তোমরা দেখতে পাবে। হুম। তো প্রম্পট যে জিনিসটা আছে সেটা কি করে স্ট্রিং ইনপুট নেয়, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। তো যেমন আমাদের সি ল্যাঙ্গুয়েজে যেমন বিভিন্ন টাইপের ডেটা টাইপ হয়, সেরকম আমাদের জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ হয়, ঠিক আছে? ইগনোর দিস, তারপরে ছিল। ওকে, সো ওখানে যেমন নাম্বার, স্ট্রিং, তারপরে আনডিফাইন্ড, এগুলো অবজেক্ট, ঠিক আছে? বিভিন্ন টাইপের ডেটা টাইপ হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে। সেরকমই আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা মানে স্ট্রিং এ নিচ্ছে ইনপুটটা, আমাদেরকে ওটাকে কি করতে হবে, টাইপ কনভার্সন করতে হবে। এই জন্য বলেছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের প্রিরিকুইজিট। তো আমরা এখানে কি করব, নর্মালি আগে যেমন এ প্লাস বি লিখছিলাম, ওটাকে আমরা জাস্ট এখান থেকে নাম্বার, যেহেতু একটা ডেটা টাইপ, ঠিক আছে? ক্যাপিটাল এন ইউ এম বি আর, ঠিক আছে, ওর ভেতরে এটাকে লিখবো, ঠিক আছে? তো ওটা নাম্বারে, এটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। প্লাস করব, সিমিলারলি আমাদেরকে বি এর সঙ্গে করতে হবে, নাম্বার লিখতে হবে, নাম্বার লেখার পরে ভেতরে বি, তাহলে ওটাকে টাইপ কনভার্সন করে দেবে স্ট্রিং টু নাম্বার, ঠিক আছে? তারপরে অ্যালার্ট আমরা দিয়ে দিলাম। ওকে, নাইস। আবার আমাদেরকে, যেহেতু আমার লাইভ সার্ভার অন করা আছে, তার জন্য আমার এরকম টাইপের হচ্ছে। তো এটাকে রিলোড করলাম, বলছে এন্টার এ ভ্যালু, লেটস সে 5 ইনপুট করলাম আমরা, এন্টার মারলাম। লেটস সে এন্টার অ্যানাদার ভ্যালু, লেটস সে 10 ইনপুট করলাম, ঠিক আছে? এবার এন্টার করলাম, 15 আসছে, ঠিক আছে? একদম পারফেক্ট অ্যাডিশন হচ্ছে এখানে। সিমিলারলি অ্যাডিশনের মতন তোমরা এখানে অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড দিস টাইপ অফ অপারেশনস, মাল্টিপ্লিকেশন তোমরা পারফর্ম করতে পারো, ঠিক আছে? আমরা যখন একটা বানাবো, আমরা এটা বানাবো, ঠিক আছে? পরে একটা প্রজেক্ট এখানে আছে ছোট, তো ওটা আমরা পরের দিন আমরা দেখবো, ওটা প্রজেক্টের থ্রুতে যেটা লার্নিং যেটা বলছিলাম, তো সেটা পরের দিন আমরা দেখবো। বাট কিভাবে আমরা আর কি ওয়েবসাইটে দেখাবো, মানে ওয়েব পেজের মধ্যে কিভাবে দেখাবো, সেটাই। এবার আরেকটা জিনিস আমরা টেস্ট করে নিই, লেটস সে 6 ইনপুট করলো কেউ, ঠিক আছে? এন্টার করলাম। আরেকটা লেটস সে 4 ইনপুট করলো, তো 10 দেওয়ার কথা, ঠিক আছে, 10 দিচ্ছে। তো প্রম্পট এন্ড এই টপিকগুলো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমাদের পরের যে টপিকগুলো আসবে, মানে যেগুলো আমাদেরকে জানা লাগবে, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস আসবে, ঠিক আছে? তো ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস এর পরে আরো ইভেন্ট ইভেন্ট আছে, বাট আগে ওটা আমরা করবো, ঠিক আছে? তাও প্রজেক্টের থ্রুতে। আর ইভেন্ট আমরা ইউজ করব, ইভেন্ট আমরা ইউজ করব, ঠিক আছে? অবভিয়াসলি আমরা ইউজ করব, বাট মনে হবে প্রথমে যে এটা আবার কি, কিন্তু আমরা এমন ভাবে করবো যাতে করে ওটা মানে বোঝাই যায়, ঠিক আছে? আমরা এরকম মানে ছোট ছোট যদি করতে থাকি, তাহলে পরে গিয়ে যখন আমরা অ্যাকচুয়াল ইভেন্ট করবো, তখন মনে হবে যে না, এটা আগে থেকে দেখা। তো এরকম এরকম করেই আমি করাবো, ওকে? সো ঠিক আছে, আজকে এখানে বেশি কিছু মানে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসগুলো হয় জাভাস্ক্রিপ্টে, সেগুলো নিয়ে ডিসকাশনের টাইমটা চলে গেল, তো তেমন কিছু রিলেটেড এরকম বানানো হলো না। তো ঠিক আছে, পরের ভিডিও থেকে আমরা প্রজেক্ট বেস লার্নিং আরম্ভ করব। এবং তোমরা আজকে দেখলে যে কিভাবে আমরা স্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্ট আছে সেটা কিভাবে আমরা অ্যাটাচ করতে পারি এইচটিএমএল এর সঙ্গে, ঠিক আছে? আমরা এরকম করতে পারতাম, এখানে স্ক্রিপ্টটা লিখে পুরোটাকে নিয়ে আর একটা স্ক্রিপ্ট ট্যাগ না বানিয়ে, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যেই একটা এরকম স্ক্রিপ্ট লিখতাম, ঠিক আছে? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখে এর ভেতরে আমরা এটাকে অ্যাটাচ না করি, ঠিক আছে? এটাকে যদি আমরা অ্যাটাচ না করি, সেটাকে ডিট্যাচ করে দিলাম আমরা, এই পুরো কোডটাকে আমরা একটা, অ্যাকচুয়ালি এরকম করা উচিত না, যখন আমরা আর কি এপিআই টিপি ইউজ করি তখন এটাকে ইউজ হয়, বাট নর্মালি এরকম করা উচিত না, ঠিক আছে? এটাকে আমি যদি একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ফরম্যাট ডকুমেন্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু সেম কাজই হবে। আমি যদি এখন ব্রাউজারে যাই, তাহলে কি বলছে, ডিলোড করি, সেম কোনো একটা ভ্যালু যদি দিই, কোনো একটা লেটস সে 7 দিলাম, 11 চলে এলো, ঠিক আছে? সেম জিনিস হলো, ওটা জাস্ট এক্সটার্নালি অ্যাটাচ করছি, এটা ইন্টারনালি অ্যাটাচ করছি, ঠিক আছে? তো বুঝতে পারলাম, এটাই ছিল আমাদের আজকের ভিডিও টপিক। আশা করি তোমাদের ভালো লাগলো। এরপর আমি যেটা বললাম যে প্রজেক্ট বেসড লার্নিং হবে,
তো অবভিয়াসলি যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের যে সি ল্যাঙ্গুয়েজে ভিডিও সেটা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। আর অবশ্যই নিচে যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করবে, যাতে করে বাকিদের কাছে ভিডিওটা পৌঁছে। ঠিক আছে, বাই বাই।